নমস্কার। আজকে আরও একটি গুরুত্বপূর্ণ লাইভে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা শুনতে পাচ্ছেন, এখন সমস্যা হওয়ার কথা নয়। আজকের গুরুত্বপূর্ণ লাইভটিতে দুটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি বিষয় যেটা আমাদেরকে অনেককেই ফেস করতে হয়, আমার সহযোদ্ধা যারা রয়েছেন, যারা নতুন বিশ্ব ব্যবস্থার বিষয়ে মানুষকে সচেতন করে চলেছেন, ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্রিয়া যেভাবেই বলুন, সে বিষয়েও যারা কাজ করে চলেছেন, মানুষকে সচেতন করছেন, অ্যালার্ট করছেন, ইনফর্ম কনসেন্টের কথা বলছেন, তাদেরকে এই প্রশ্নটি ফেস করতে হয়। কখনো অনলাইনে, কখনো অফলাইনে, জ্ঞানী গুণী ডিগ্রিধারী মানুষেরাও অবশ্যই তাঁরাই এটা বেশি বলেন। সেটা কি? আপনি কি গরুর গাড়ির যুগে ফেরত যেতে চাইছেন? অর্থাৎ ভ্যাকসিন না নিলে, ভ্যাকসিন নেওয়ার বিরুদ্ধে বললে বা ভ্যাকসিনের বিরুদ্ধে বললে আপনি গরুর গাড়ির যুগে ফিরে যাচ্ছেন বা আপনি ফিরে যেতে চাইছেন। এই যে মন্তব্যটি আপাত দৃষ্টিতে কিন্তু অনেকের কাছেই ক্যাচি বলে মনে হতে পারে, কারণ আমরা ভাবি না তো, আমরা গভীরে যাই না, তাই চট করে অনেকেই এই ধরনের প্রশ্নে বিব্রত বোধ করতে পারেন, অস্বস্তি বোধ করতে পারেন। সে বিষয়ে আলোকপাত এবং প্রাইমারির শুনানি 32,000 শিক্ষকের, আপনারা জানেন 7ই মে নির্ধারিত আছে তপব্রত চক্রবর্তীর বেঞ্চে। সেখানে কি ঘটতে পারে, যদিও এই বিষয়ে আমি আগে সংক্ষিপ্ত আলোচনা করেছি, তবে আজকে প্রতিবেশী আশপাশের কিছু দেশ এবং বাস্তবতাকে রিলেট করে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ রাখব। এই দুটি আজকে আলোচনার বিষয়। তো এখনো পর্যন্ত কোনো কমেন্ট পাইনি শোনা যাচ্ছে কি না এই বিষয়ে, বা শুনতে অসুবিধে হচ্ছে কি না এই বিষয়ে। তো আমাকে চেনেন বা পরিচিত, ফেক প্রোফাইল নন এরকম ব্যক্তি যদি থাকেন, এই মুহূর্তে অনলাইনে থাকেন, অনুগ্রহ করে জানান যে শোনা যাচ্ছে কি না। যদি অসুবিধে হয়, মানে দেখা যাচ্ছে যে ফেসবুকে কমেন্ট শো করছে না, এখনও পর্যন্ত কোনো কমেন্ট শো করছে না, সেক্ষেত্রে আমি হোয়াটসঅ্যাপ দেখে নেব, হোয়াটসঅ্যাপও করতে পারেন। তো যাই হোক, তথাগত দত্ত একজন জানিয়েছেন, ব্যক্তিগতভাবে চিনি, সুতরাং আমি এখন কন্টিনিউ করছি। তাহলে প্রথম যে বিষয়টি, সেটিতে আগে আসা যাক। ভ্যাকসিনের বিরুদ্ধে বলছেন, ভ্যাকসিন না নেওয়ার বিরুদ্ধে বলছেন, মানুষকে এসব বলছেন, তো তার মানে তো আপনি গরুর গাড়ির যুগে ফেরত যেতে চাইছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনারা জানাচ্ছেন যে শোনা যাচ্ছে, কমেন্টগুলো দেখতে পাচ্ছি, ভালো লাগছে। মাঝে একদিন কমেন্টগুলো কোনো কারণে দেখা যাচ্ছিল না বলে অসুবিধে ছিল। তো প্রথমত জানাই, আমি অফিসিয়ালি আমার খুব কাছের মানুষ ছাড়া যাদের ব্যক্তিগতভাবে চিনি, তাদেরকে ব্যক্তিগতভাবে যাদেরকে চিনি তাদেরকে আমি ভ্যাকসিনের ব্যাপারে সরাসরি যা বলার বলি, এবং তাকে বারণ করার অধিকার আমার আছে, কারণ তারা আমার কাছে তারা মন্তব্য, আমার মতামত জানতে চান। আমার প্রিয়জনদের কথা বলছি, এবং পার্টিকুলার কোনো ভ্যাকসিন তো আমরা জানতেও চান, আমি সে ব্যাপারে বলে দিই কি করা যেতে পারে, তথ্যসহ অবশ্যই, এবং ইনফর্ম কনসেন্টের কথাই বলি।
কিন্তু অফিসিয়ালি ফেসবুকে এবং লাইভে ইউটিউবে আমি সবসময় এই অবস্থানই অব্যাহত রেখেছি, আগের পোস্টেও দিয়েছি, জবরদস্তি যদি ভ্যাকসিন দেয় তবে আমার সঙ্গে যোগাযোগ করুন, এটা আমি বলেছি। জবরদস্তি, কারণ সংবিধান এখনও আছে, গণতন্ত্র এখনও আছে, কাগজে কলমে তো আছে, কাগজে কলমেও বাধ্যতামূলক নয়, সুপ্রিম কোর্টের রায় আছে, আমাদের কাছে আরটিআই আছে, তো এই অধিকার আমাদের আছে। তাই আমি কিন্তু বারণ করি না, অফিসিয়ালি আমি বারণ করতে পারি না, সে অধিকার আমার নেই। আমি বারবার বলি জেনে বুঝে নিন, ইচ্ছে হলে নিন, কিন্তু জোর করা যাবে না। ইউ ক্যানট ফোর্স পিপল, ইউ ক্যানট ফোর্স ভ্যাকসিন অন পিপল, বিকজ উই আর ইন আ ডেমোক্রেটিক কান্ট্রি, দ্য কনস্টিটিউশন ইজ স্টিল ইন অ্যাকশন, তাই নয় কি? এটাই আমি বলি। এবং আমি কিছুদিন আগে এবং মাঝে মধ্যেই আমি আমার দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার, দুটি আমার কাছাকাছি যারা রয়েছেন ব্যক্তিগতভাবে চিনি, তারা জানেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এছাড়াও আমার ইউটিউবে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, দেওয়া আছে, এবং আমি ফেসবুকেও হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকি। কী উদ্দেশ্যে? মূলত কী উদ্দেশ্যে দিয়ে থাকি সেদিনই আমি দিয়েছি একটি পোস্টে, যদি কেউ আপনাকে যে কোনো ভ্যাকসিন এবং আপনার সন্তানকে যে কোনো ভ্যাকসিন নিতে ইচ্ছের বিরুদ্ধে জবরদস্তি করে বা চাপ দেয়, আপনি সামলাতে না পারলে আমার সঙ্গে যোগাযোগ করুন, অবশ্যই করবেন। তবে অনুগ্রহ করে প্রথমে মেসেজ করে নেবেন, সরাসরি ফোন করবেন না আমার, কারণ সে সময় হয়তো আমি ভিডিও করতে পারি বা ব্যস্ত থাকতে পারি বা কোনো মিটিংয়ে থাকতে পারি, অনেক ফোন সমস্যা হতে পারে। প্রথমে আপনার নাম এবং প্রোফাইলে আপনার ছবি যদি থাকে ভালো, কারণ ওই জয় মা কালী এরকম প্রোফাইল থাকলে আমি মানে মেসেজের উত্তরও দেব না। আপনার পরিচয় এবং নাম, এবং যদি আপনার হোয়াটসঅ্যাপ ডিপিতে ছবি না থাকে সেই ছবিটাও আমার চাই, যাতে করে আমি আপনাকে চিনতে পারি, পরবর্তীতে দেখা হলে যাতে আপনাকে চিনতে পারি। এটা অত্যন্ত জরুরি আমার কাছে, কারণ এই মুহূর্তে বিভিন্ন রকম অভিজ্ঞতা আমার হয়েছে, তাই সেখান থেকেই এই সচেতন পদক্ষেপ। এছাড়াও যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন তারাও আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে, তারপরে দরকার হলে ফোন করে সময় বলে দেব, কোথায় কখন দেখা হতে পারে জানিয়ে দেব। সেটা বেলঘড়িয়া হতে পারে, কলেজ স্ট্রিট হতে পারে, গ্রামেগঞ্জে হতে পারে, গেল। আর কি, যারা কোনো সভার উদ্যোগ নিতে চাইছেন, কোনো ঘরোয়া সভা হোক, পথসভা হোক, বা গ্রামেগঞ্জের কোনো সভা হোক, আপনারা জানেন যে আমি যাই মাঝে মধ্যেই, সেদিনও গিয়েছিলাম, সেক্ষেত্রে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। প্রথমে মেসেজ করে নেবেন, আমি ফোন করার সময় বলে দেব, বা আমি নিজেও কল করে নিতে পারি, সরাসরি ফোন করবেন না। হ্যাঁ, ব্যক্তিগতভাবে চিনি যাদের, তাদের ব্যাপারটা আলাদা, তারা ব্যাপারটা নিজেরাই জানেন, তারা নিজেরাই বিষয়গুলো জানেন যে আগে স্যারকে মেসেজ করে নিতে হবে, সেটাই ভালো, তারা নিজেরাই জানেন, তাদেরকে বলার কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু যারা এখন বহু অচেনা মানুষ আমাকে হঠাৎ করে আচমকা কল করছেন, এগুলো ঘটছে, এই কারণেই আবেদন রাখছি যে এটা আমার সিস্টেম, আপনাদের অনুগ্রহ করে মেনে চলতে হবে। আর কি, স্মার্ট মিটারের ব্যাপারে যদি কেউ আপনাকে বাধ্য করে, আপনি যদি নিতে না চান, সে সংক্রান্ত আবেদন কিভাবে লিখবেন বা কিভাবে সামলাবেন, কিভাবে কি করবেন, সে বিষয়েও যোগাযোগ করতে পারেন। চেনা হন, আপনি অচেনা হন, কিন্তু ওই যে প্রথমে নাম, আপনার পরিচয়, কোথায় থাকেন, এটা আগে জানাতে হবে, গুরুত্বপূর্ণ। তারপরে ফোনের ব্যাপারটা আসছে, সরাসরি ফোন করবেন না। আর অবশ্যই যারা বই নিতে চাইছেন, বইয়ের ব্যাপারে আগ্রহী, বই পড়তে চাইছেন, বই কিভাবে পাবেন, কুরিয়ারে বই নেবেন না কলেজ স্ট্রিটে পাবেন, কি
ইত্যাদি বিষয়ে যদি বিশদ জানতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন। ভালো, আমি হোয়াটসঅ্যাপ করাই ভালো। মেসেঞ্জারে সবসময় আমি থাকি না, দেখতেও পাই না সময়ের অভাবে। হোয়াটসঅ্যাপ করলেই ভালো হয়। সেই নাম্বার ওই একই নাম্বার যেটা দেওয়া আছে আমার ফেসবুকে এবং ইউটিউবে। বইয়ের ব্যাপারে আগ্রহী হলে বা আরও যে ভালো জানতে চাইলে যে কোন বইটি কিসের ওপরে, তবে সিরিয়াস যদি হন আপনি, আদৌ বই নেওয়ার আগ্রহ থাকে, তবেই এই প্রশ্নগুলোর উত্তর আমি দেব বা দিয়ে থাকি। এটা আমার কর্তব্য। তাহলে এই কারণে অবশ্যই যোগাযোগ করবেন, কিন্তু হাই হুই এসব করবেন না। এসব করে বিব্রত করবেন না। এরকম অনেকেই শুরু করেছেন, আমি দু একবার দেখি, তারপরে ওই হাই হুই করে তারপরে বিভিন্ন রকমের নিজস্ব সব অদ্ভুত লিঙ্ক পাঠান, যা আমার দরকার নেই। আমি ব্লক করে দিয়েছি ইতিমধ্যে। হাই হুই করবেন না। এবং ওই ব্যক্তিগত সমস্যা যদি থাকে আপনার, স্কুল নিয়ে, চাকরি বাকরির ব্যাপার ট্যাপার ইত্যাদি বিভিন্ন রকমের এখন মানুষের ব্যক্তিগত সমস্যা, যাদের আমি চিনি না ব্যক্তিগতভাবে তাদের কথা বলছি। যারা ব্যক্তিগতভাবে আমি যাদেরকে চিনি, বইমেলায় দেখা হয়েছে বা অনুষ্ঠানে দেখা হয়েছে, পথসভায় দেখা হয়েছে, তাদের কথা বলছি না। তারা অলওয়েজ ওয়েলকাম, কারণ তাদেরকে আমি যেহেতু চিনি, তাদের ব্যক্তিগত বিষয়গুলো অনেকটাই জানি আমি। তো কী করে ট্যাকল করতে হবে তারা নিজেরাই বলেছেন। আমি সেটা এক ধরনের কাউন্সেলিং আমি করতেই পারি। কিন্তু অচেনা ব্যক্তি, কোনো দিন দেখা হয়নি, অনুগ্রহ করে এসব বলবেন না। আপনাদের ব্যক্তিগত এসব ব্যাপার, পেশাগত ব্যাপার যদি থাকে জানার, সেটা ইউটিউবে আপনারা দেখছেন, সেখানে মন্তব্য করবেন। আমি যদি দেখতে পাই আমি সেখানে উত্তর দেব বা পরবর্তীকালে ভিডিও করব। তো এরকম ব্যক্তিগত সমস্যা, এই পেশাগত বিভিন্ন রকমের সমস্যা, চাকরি বাকরির ব্যাপার, এই সব ব্যাপারে বহু মানুষ তারা ভিডিও পুরোটা দেখছেন না, দেখলে উত্তর পেয়ে যেতেন, দেখছেন না, চটজলদি উত্তর পেতে চাইছেন, তারা এরকমভাবে মেসেজ করে বিব্রত করছেন, এমন মানুষও রয়েছেন। আবার হাই হুই করে চলে যাচ্ছেন, তারপরে আর কোনো রকম কিছু নেই। আমি সৌজন্যবশত যখন দু একটা উত্তর দিচ্ছি, তখন আবার তাকে দেখা যাচ্ছে না, আমি সঙ্গে সঙ্গে ব্লক করে দিই। এসবকে বলেই দিলাম আমি, কারণ আমি বুঝতে পারি আর কি, আমার এইটুকু সেন্স রয়েছে। আর অনুগ্রহ করে বলছি, বইয়ের পিডিএফ চাইবেন না। যদি দৈন্যদশা থাকে, সমস্যা থাকে, আমাকে বলবেন। কাগজের বই যাতে করে পান আমি সেই ব্যবস্থা করব, পড়ার ব্যবস্থা করব, বা সেরকম হলে আপনাকে আপনার হাতে উপহার হিসেবে তুলে দেওয়ার ব্যবস্থা করব। এমনও করা হয়েছে, সেটা আপনারা জানেন। এক্ষেত্রে আমার সহযোদ্ধারাও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন, এটা আমার গর্ব। তো ওই পিডিএফ চাইছেন বুঝতে হবে যে ব্যাপারটা আপনি কোন পর্যায়ে নিয়ে গেছেন। অর্থাৎ আপনি প্রথমত ওই বইপত্রটাকেও পুরো পিডিএফের ই বুকের মধ্যে ঢুকিয়ে দিতে চাইছেন, ফেলতে চাইছেন, অর্থাৎ ওই টোটাল কন্ট্রোলের মধ্যে ঢুকিয়ে দিতে চাইছেন বইপত্রগুলোকে। আচ্ছা, আর কি? ওই বিনা পয়সায় পড়তে চাইছেন, পরিষ্কার কথা। তো বিনা পয়সায় আর কত করবেন? না, ইউটিউব এত কিছু শুনছেন, আমার কথাই বলছি, এত তথ্য বিশ্লেষণ বিনা পয়সায় তো পাচ্ছেন, ফেসবুকে দেখতে পাচ্ছেন, পড়তে পাচ্ছেন, বিনা পয়সায় তো পাচ্ছেন। আবার বইটিও বিনা পয়সায় পড়বেন, এটা কেমন একটা লাগে না? নিজের একটা অস্বস্তি হয় না? তা সেই ক্ষেত্রে তো বলাই যায় যে সমস্যা আছে, কিছু আমার খুব ইচ্ছে বইটা পড়তে চাই, এই বইটি যদি কিছু করা যায়, আমার আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ, বলতে অসুবিধে কী আছে? দরিদ্র হওয়া, সামর্থ্য না থাকা তো লজ্জার কিছু নয়, কোনো লজ্জার ব্যাপার নয়। আমি বারবার করে বলি, অনুগ্রহ করে পিডিএফ চাইবেন না। আবার বলছি, পিডিএফ চাইলে কিন্তু লেখক হিসেবে শুধু আমার কথা নয়, যে কোনো লেখকের কথা ভাবলেই আমার ব্যাপারটা খারাপ লাগে। কারণ এই ফ্রি পিডিএফের নেশা, যারা চলে গেছেন, বেঁচে নেই, তাদের কথা আলাদা। আমিও চলে যাওয়ার আগে সব বই ফ্রি পিডিএফ করে দিয়ে চলে যাব, কোনো চাপ নেই। কিন্তু এখন তো আমাকে গ্রামে গঞ্জে ছুটতে হয়। যারা বই কেনেন
সংগ্রহ করেন তারা সমৃদ্ধ হন বই থেকে। কারণ আমি বিনোদনের জন্য বই লিখি না, ভাবনার জন্য বই লিখি, ভাবানোর জন্য লিখি। যারা পড়েন তারা জানেন তথ্য চাপা দেওয়া, ইতিহাস সতর্ক হওয়ার জন্য বিভিন্ন রকমের বিশ্লেষণ, এবং সেই পাথেও দিয়েই আমি গ্রামে গঞ্জে ঘুরতে পারি, যথাসম্ভব মানুষের পাশে দাঁড়াতে পারি, সভা করতে পারি। তার একটা খরচও থাকে, এখানে সেখানে যাওয়ার খরচ থাকে, এই সমস্ত কিছুর একটা ব্যাপার আছে। তাই অনুগ্রহ করে যারা এই ভিডিওটা শুনছেন, এরপরে চাইবেন না বই পড়বেন না, কিন্তু পিডিএফ চাইবেন না, আমি আরও একবার জানিয়ে গেলাম। এবারে আসছি মূল আলোচনায়। তার প্রথম বিষয় কি, ভ্যাকসিন না নিলে কি গরুর গাড়ির যুগে ফেরত যেতে হবে? মানে আমরা কি যারা বলছি, শুধু করোনা ভ্যাকসিন নয়, চাইল্ডহুড ভ্যাকসিনের ব্যাপারেও আমরা জানি এবং তার বিরোধিতা করি। ব্যক্তিগতভাবে আমি করি এবং আমার অনেক সহযোদ্ধা আছেন যাদের সাম্প্রতিককালে তারা বাবা মা হয়েছেন, তারা সন্তানকে একটিও ডোজ দেননি এবং তারা এখনও ভালো আছেন, সুস্থ আছেন। সেদিনও একজনের সঙ্গে কথা হলো, অন্নপ্রাশন 6 মাস পূর্ণ, আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, অবশ্যই যাওয়ার চেষ্টা করব। বহরমপুরে জুন মাসে সম্ভবত। এরকম আমাদের সংখ্যা বাড়ছে, অর্থাৎ অ্যাজ এ হোল। শুধু র্যাবিসের গল্পটা আমি আগের ভিডিওতে বলেছি, সেই ব্যাপারটা আমি বারবার করে এখানে বলছি না। তো এই যে ব্যাপারটা আমরা যারা করছি, তাহলে আমরা কি গরুর গাড়ির যুগে ফেরত যাচ্ছি? এরকম প্রশ্ন কমেন্টেও দেখতে পাবেন। এরকম অনেক অতিবোধা মানুষ প্রশ্নগুলো করেন, ডিগ্রিধারী মানুষ প্রশ্নগুলো করেন, কিন্তু তাদের মধ্যে ভাবনার শক্তি, চিন্তা শক্তি, থিঙ্কিং অ্যাবিলিটি নেই। তো এরকম প্রশ্ন যারা করেন তাদেরকে পাল্টা প্রশ্ন করে শুরু করবেন। কি পাল্টা প্রশ্ন করবেন? আচ্ছা, আপনিও তো হাগেন, মাঠে ঘাটে আগে হাঁকতেন, মানে আমাদের পূর্বপুরুষ তাই করতো জঙ্গলে। খুব বেশি দিনের কথা নয়, আমাদেরও অনেক শৈশব যারা গ্রামে গঞ্জে থাকি সেই অভিজ্ঞতা আছে আমাদের। তো যাই হোক, তো মাঠে ঘাটের বদলে কোমোডে হাঁকছেন, কিন্তু হাঁকছেন তো, তার মানে কি আপনি গরু ছাগলের দলে পড়ে গেছেন, মানে গরু ছাগলের দলে ঢুকে পড়েছেন? কি মুশকিল বলুন তো? তাই তো হওয়ার কথা। গরুও হাগে, ছাগলও হাগে, কুকুরও হাগে, আপনিও হাঁকছেন। গরুও খায়, কুকুরও খায়, আপনিও খাচ্ছেন। গরুও ঘুমায়, কুকুরও ঘুমায়, আপনিও ঘুমাচ্ছেন। কি মুশকিল? ষাঁড় গাভী দেখলে ছোকছোক করে তো, আপনিও নারী দেখলে মনে মনে ছোকছোক করেন। শুধু অনেকে আবার সামলাতে না পারে ধর্ষণও করে ফেলেন আর কি, করেন তো, সবাই নয়, কেউ কেউ করেন তো। তাহলে আপনিও তো, তাহলে কি ব্যাপারটা বলুন দেখি, কি মানে ব্যাপারটা কি হলো? তো পয়েন্টটা বুঝতে পেরেছেন? পয়েন্টটা হলো, যতই আপনি বাইরের উন্নতির গল্প করুন না কেন, গরুর গাড়ির বদলে এখন আপনি জেট প্লেনে চড়ছেন। তো কারো প্রাইভেট জেটও আছে, বিল গেটসের মতো লোকজনের, কিন্তু বেসিক্যালি জন্মগতভাবে আমরা এখনো জন্তু, আমরা প্রাণী, উই আর অ্যানিমালস। আর তাই যখন আপনি হাগেন, মলত্যাগ করেন, তখন আপনার গরুর কথা মনে হয় না, ছাগলের কথা মনে হয় না, তাই তো? আর যখন ভ্যাকসিনের গল্পটা আসে, যখন আমি ভ্যাকসিন নেওয়ার আগে সতর্ক করি, ভাবতে বলি, তখন মনে হয় গরুর গাড়ির যুগের কথা। তো কেন মনে হয়? কেন? কারণ আপনি ভাবতে পারেন না, ইউ ডোন্ট হ্যাভ দ্য অ্যাবিলিটি টু থিঙ্ক। আসুন একটু পয়েন্টটা ধরিয়ে দিলাম, এবার একটু গোড়া থেকে শুরু করি। গরুর গাড়িটা মানুষ বানিয়েছে।
প্রকৃতিতে গরুর গাড়ি ছিল না, তবে গরুর গাড়ি বানানোর উপাদানগুলো ছিল। প্রথমত গরু ছিল, ওটা মানুষ বানায়নি, গরুটা ছিল। বাঁশ ছিল বা কাঠ ছিল, যেটা দিয়ে কাঠামো বানানো হলো, তাই তো। লোহাও প্রকৃতিতে ছিল, পরের দিকে মজবুত করবার জন্য লোহার ব্যবহারও হলো, সেটাও প্রকৃতিতে ছিল। গরুকে বাঁধার দড়ি এবং কন্ট্রোল করার জন্য সেটাও সেটাও প্রকৃতিরই। তো সব কিছুই প্রকৃতিতে ছিল। আপনি গরুর গাড়ি বানালেন, ট্রান্সফর্ম করলেন, আপনি গরুটাকে লাগিয়ে দিলেন, টান গাড়ি টান, তাই তো। প্রকৃতি থেকে নিয়েই করলেন, কিন্তু প্রকৃতিতে গরুর গাড়িটা ছিল না। বেশ, জেট প্লেন বানালেন। জেট প্লেনের জন্য যা যা লাগে, মেটাল থেকে শুরু করে গ্যাসোলিন চলার জন্য, ফসিল ফুয়েল, সেটাও প্রকৃতি থেকেই আপনি নিলেন। মানে যারা বানালো তারা নিল, ট্রান্সফর্ম করলো। আমরা তো কিছু ক্রিয়েট করতে পারি না, উই ক্যানট ক্রিয়েট এনিথিং। আমরা সব পৃথিবীর শ্রেষ্ঠতম প্রাণী, এত সব বলি টলি ডায়লগ দিই, আধুনিক সর্বাধুনিক। আমরা ভুলে যাই যে আমরা জন্তু, কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা জন্তু। আসছি কেন? তো প্রকৃতি থেকেই নিয়ে ট্রান্সফর্ম করা হলো, সব কিছুই তাই। মানুষ এখনো পর্যন্ত কিচ্ছু ক্রিয়েট করতে পারেনি। কি দুঃখের কথা বলুন দেখি, খুব দুঃখের কথা। কিন্তু ইমিউন সিস্টেমটা কিন্তু মানুষ বানায়নি। মানে আপনার শরীরে যে ইমিউন সিস্টেম প্রকৃতিই আপনাকে দিয়েছে, যেটা না থাকলে কোনো ওষুধ, কোনো ড্রাগ কিচ্ছু কাজ করবে না। এ ম্যান উইদাউট এ হিউম্যান বিইং উইদাউট অ্যান ইমিউন সিস্টেম ইজ ডেড, ইজ এ ডেড বডি, তাই নয় কি? তো মৃতকে সর্বাধুনিক ওষুধ দিয়ে, ড্রাগ দিয়ে, ভ্যাকসিন দিয়ে মৃতদেহকে বাঁচানো গেছে? এখনো পর্যন্ত যায়নি। তাহলে যেটা প্রকৃতিতে গরুর গাড়িটা ছিল না, রেডিমেড ছিল না, আপনি বানালেন, বেশ, ট্রান্সফর্ম করলেন। কিন্তু প্রকৃতি দত্ত ইমিউন সিস্টেমটা আমাদের মধ্যে জন্মের সময় থেকেই ছিল, ওটা তো আপনি বানাননি। যদি ওটাকেও যদি বানাতেন, তাহলে আমি আপনার ড্রাগ ভ্যাকসিনটাকে স্বীকার করে নিতাম যে হ্যাঁ, আপনি ইমিউন সিস্টেম বানিয়েছেন, তো ইমিউন সিস্টেমকে পরিচালনা করার ক্ষমতা আপনারই আছে, তাই ওটা আমি গ্রহণ করব, ইমিউন সিস্টেমটা আপনি বানিয়েছেন বলে। ঠিক যেমন করে গরুর গাড়িটা যখন কেউ বানায়, তখন সেই গরুর গাড়ির সঙ্গে কী জাতীয় গরু ফিট করবে, জার্সি গরু না দেশি গরু, শান্ত গরু না অশান্ত গরু, নাকি আপনি ষাঁড় লাগিয়েই টানবেন গরুর গাড়ি, সেটা তো যে গরুর গাড়িটা বানিয়েছে, যেরকম কাঠামো বানিয়েছে, যে হাইটের বানিয়েছে, তো তার উপরই ছেড়ে দেওয়া উচিত। একই রকমভাবে জেট প্লেনে কী জাতীয় গ্যাসোলিন, কী ক্যাটাগরির গ্যাসোলিন ব্যবহার করবেন, সে কতটা ওয়েট বহন করতে পারবে, কতটা অল্টিটিউড অবধি ঠিকঠাক কাজ করবে, তো এইগুলো তো যে কোম্পানিটা বানিয়েছে সেই জেট প্লেনটি, তারাই ভালো বুঝবে। তখন আমি তাদের ওপরই ভরসা করে জেট প্লেনে উড়ব। সেখানে আমি কিছু বলতে যাব? আমি বলতে যাব না। কেন বাবা, আমি তো বলার কেউ নয় সেখানে। জেট প্লেনটা যদি বোয়িং বানিয়ে থাকে, তো বোয়িং বুঝবে ওটা তার প্রোডাক্ট, কিভাবে চলবে, কিভাবে সে ফ্লাইট কিভাবে ল্যান্ড করবে, ল্যান্ডিংয়ের সময় ল্যান্ডিং গিয়ার ঠিক আছে কি না, কী জাতীয় ল্যান্ডিং গিয়ার সে ব্যবহার করবে, টেক অফ করার সময় টেক অফ গিয়ার কীভাবে কাজ করবে, এই সমস্ত কিছু তো তারাই বুঝবে। আমি নাক গলাবো? আমি মাথা খারাপ, আমি পাগল? কিন্তু যখন আপনাকে কেউ ভৌ দেবে বা আমাকে কেউ ভৌ দেবে, তখন আমি নাক গলাবো। কেন? আরে মশাই, ইমিউন সিস্টেমটাকে আগে আপনি জেট প্লেনের মতো বানিয়ে দেখান না, তারপরে আপনি ইমিউন সিস্টেমের ওপরে আপনার খবরদারিটা করবেন। কারণ
আপনি যখন ভৌ ভৌটা গুঁজবেন, ওটা তো আমার ইমিউন সিস্টেমের মধ্যে সিস্টেমকে সামনে রেখেই আপনি ভৌ ভৌটা গুঁজছেন। কি ওই যে আপনি যে যুক্তি দেখাচ্ছেন যে অ্যান্টিবডি তৈরি হবে, অ্যান্টিবডি তৈরি কিভাবে হবে? ইমিউন সিস্টেম না থাকলে তো অ্যান্টিবডি তৈরি হবে না। অর্থাৎ আপনি বলছেন একটা লাইভ, যেটা কনভেনশনাল ভ্যাকসিনের যে ফর্মুলা, কি একটা লাইভ কিন্তু অ্যাটিনুয়েটেড ভাইরাস। এখন তো সব ব্যাকটেরিয়ারও ভ্যাকসিন হচ্ছে, যাই হোক, মানে ভ্যাকসিনের সূত্রপাত ভাইরাস দিয়েই। তো লাইভ অ্যাটিনুয়েটেড ভাইরাস, দুর্বল করা, কিন্তু জীবন্ত ভাইরাস, দুর্বল একটা ভাইরাস, তাকে শরীরের মধ্যে আপনি প্রসেসে বিভিন্ন রকম সঙ্গে আর অনুষঙ্গিক যে ফারদ বারকারি টারকারি, ওরে বাপরে, ওসব বললাম না। দ্বিতীয় খণ্ডে ভ্যাকসিনের মধ্যে কি কি থাকে, কি কি বিষাক্ত জিনিস থাকে, তার সম্পূর্ণ তালিকা আছে। সব ভ্যাকসিনেই ওটা থাকে, ওটা ইউনিফর্ম মোর অরলেস। তো সেটা আপনি আমার মধ্যে ঢোকালেন, তা আমি আপত্তি করব না। আরে বাবা, ইমিউন সিস্টেমটা প্রকৃতি আমাকে দিয়েছে, তো সেইটাকে তো মেনটেন করার, সেটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রকৃতির নয় আমার। প্রকৃতি তো কথা বলতে পারে না। তাহলে প্রকৃতি আমাকে চেতনা দিয়েছে, সেই চেতনা অনুসারে আমি কথা বলতে পারি, আর তাই আমি বলতে পারি যে নেব না। সিম্পল ব্যাপার। আর এবার ওইখান থেকেই সূত্রপাত। এবার কি সূত্রপাত? ওই যে আপনি যতই তরবর করুন না কেন, আধুনিকতার গল্প করুন না কেন, আপনি একদিন মরবেনই। যেমন গরু মরে, যেমন ছাগল মরে। হ্যাঁ, গরু ছাগল মাঠে ঘাটে মরে, বা কেউ কেউ বুচারের হাতে বা কসাইয়ের হাতে মরে, কিন্তু আপনি ভেন্টিলেশনে মরেন, তো কি হলো? একমো সাপোর্টে মরেন, তো কি হলো? আপনি কোন হনু হয়ে গেলেন? তো আপনি ভেন্টিলেশনে মরলে আপনি সেটা মরা হচ্ছে না? মরা হচ্ছে তো নাকি? স্ট্যান্ডার্ড মরা হচ্ছে। ও, আপনি হয়ে গেলেন হনু? আমি তো সেটা মানব না। মোদ্দা কথা, আপনি মরেছেন। আপনি ভেন্টিলেশনে মরুন, আপনি অ্যাপোলোতে মরুন, আপনি AIG হায়দ্রাবাদে মরুন, আপনি চেন্নাই অ্যাপোলোতে মরুন, আর কেউ খাটে মরুক, বা কেউ মায়ের কোলে মাথা রেখে মরুক, আহা, সেটা কত ভালো। আপনজনের কোলে মাথা রেখে মৃত্যু, যেটা আগে হতো, আরে এখন আর মানুষ পায় না। গরু ছাগল এই দিক থেকে ভাগ্যবান বলা যেতে পারে। যাই হোক, সেটা মৃত্যু। তাহলে আপনি এখনও অমর নন। অমর হলে আমার সঙ্গে কথা বলবেন যে হ্যাঁ স্যার, আমি ইমিউন সিস্টেমটা ওই বিল গেটস বা এরা এমন একটা আবিষ্কার করেছে, এবং আমি ব্যবহারও করেছি, যে মানুষকে অমর করে দিয়েছে, বা ইমিউন সিস্টেমটাকে রিপ্লেস করে স্ট্যান্ডার্ড একখানা ইমিউন সিস্টেম দিয়েছে, তো আর রোগ ব্যাধি হবে না, এবং আমি এজ ডিফাইং ইমিউন সিস্টেম, বয়স টয়স হবে না, আমি অমর। এরকম কেউ বললে আসবেন, আমি সব কটা ভ্যাকসিন গুঁজে নেব। ছোটোবেলায় যেগুলো আমার শরীরে ঢোকেনি এখনও পর্যন্ত, সেগুলোও আমি গুঁজে নেব। যান, নিজের খরচায় যান, নিজের দায়িত্বে। তাহলে মুদ্রা ব্যাপারটা দাঁড়াচ্ছে এটাই, যে আমরা এখনও প্রাণী, জন্তু। শুনতে খারাপ লাগে না? আমরা অবশ্যই চিন্তা ভাবনার জগতে ধ্যান ধারণার মাধ্যমে অমৃতের পুত্র, শ্বেতাশ্বতর উপনিষদে যে কথাটাও রয়েছে, আমার প্রথম খণ্ডে এই বিষয়ে আলোচনা রয়েছে। তো অমৃতের পুত্র কী অর্থে? আমরা সংকীর্ণ থেকে মহত্তর উত্তরণে যেতে চাই, ভাবতে চাই। এখানে অনেক ইডিওলজির ব্যাপার থাকে, মানুষের কথা ভাবা থেকে, বহুজন হিতায় বহুজন সুখায়, ঋগ্বেদ, বুদ্ধ, এগুলো কেন? সমাজটাকে ভালো করার জন্য, সুন্দর করার জন্য। অর্থাৎ প্রাণী থেকে, জন্তু থেকে আমরা উত্তরণের কথা বলি, তাই আইডিওলজির কথা বলি, ধর্মের কথা বলি, এবং একটা স্বপ্নের সমাজ গঠনের কথা বলি, যেখানে সবাই খেয়ে পরে বেঁচে থাকবে শুধু নয়, খাওয়া পড়াটা হওয়ার নাম করে আবার মার্ক্সবাদী হলে আরও বিপদ, সব মনের বিপদ।
কিন্তু যে যার যতটুকু প্রয়োজন সে বাঁচবে এবং তার মতো করে সে কোনো রকম বিলিয়নিয়ার ছাড়া শোষণ বড় বড় এরকম যেমন ঘটছে তেমন সমাজে কেউ থাকবে না। মোরললেস আমরা ইকুয়াল থাকব, একেবারে ওই অর্থে ইকুয়াল নয়, কিন্তু সাবধান, মার্ক্সবাদীরা ইকুয়ালিটির নামে সর্বনাশ করে গুঁজে দিয়ে গেছে। দ্বিতীয় খণ্ডে প্রথম একটি লেখা আছে অমৃতেশ্ব পুত্র, অনুগ্রহ করে পড়বেন, নেতাজির প্রসঙ্গ টেনে। সাম্যবাদ মানে মার্ক্সবাদী সাম্যবাদ নয়, ওটা প্রমোটেড, ডেঞ্জারাস। ওরা সাম্যবাদকে, তথাকথিত সাম্যকে হাইজ্যাক করে নিয়েছে। যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। তাহলে কিন্তু আমরা এগুলো বলতে পারি, আচরণের চেষ্টা করতে পারি, মানুষের ভালো করার কথা ভাবতে পারি, ওয়েলফেয়ার স্টেটের কথা ভাবতে পারি, লোভকে কমানোর কথা ভাবতে পারি, সংযমের কথা বলতে পারি। অবশ্যই এগুলো তো আমাদের করতে হবেই। পাশের মানুষটার সুখ দুঃখের খবর নিতে পারি, চেষ্টা করতে পারি তার পাশে দাঁড়ানোর, পারি এগুলো। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের ভুলে গেলে চলবে না, শরীরের ক্ষেত্রে আমরা কিন্তু অ্যানিমাল এখনও, এবং থেকে যেতে হবে আজীবন। প্রকৃতির এটা বিধান। অ্যারিস্টটল বলেছেন, বারবার করে আমার এটা প্রিয় কোটেশন, ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমাল। দ্য পলিটিক্যাল গড বলেছেন? বলেননি, অ্যানিমাল বলেছেন। উই আর র্যাশনাল অ্যানিমাল। অ্যানিমাল শব্দটা বারবার করে আসে, কিন্তু আমরা ভুলে যাই কেন সেটা বলুন তো। তাই ভাবনার ক্ষেত্রে বুদ্ধকে গ্রহণ করুন, সক্রেটিসকে গ্রহণ করুন। সমাজ চেতনার ক্ষেত্রে মার্ক্সও পড়তে পারেন, সেখান থেকে নেওয়ার আছে, আমি কোনো কিছুই বাতিল করি না। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিবে তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তাই আমি বারবার বলি, স্ট্যাচু বইটির ব্যাক কভারেই জল করছে কি, জানালা খোলা রাখলে দর্শন, বন্ধ থাকলে মতবাদ। মতবাদ বিপজ্জনক। মার্ক্সিজম একটা মতবাদ থেকে সাবধান। মতবাদ মানুষকে সর্বনাশ করে, পঙ্গু করে, আর মতবাদকেই প্রমোট করা হয় বেশি করে। তাই আমরা অবশ্যই ভাবনার ক্ষেত্রে মার্ক্সিজমও পড়বেন বললাম, ফিবিয়ানিজম পড়ুন, ডেদাইজম পড়ুন, অসুবিধে কী, এক্সিস্টেন্সিয়ালিজম পড়ুন, মস্তিবাদ পড়ুন, কামু পড়ুন, কাফকা পড়ুন, জানুন, ভাবুন। কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে বুদ্ধ অনুসরণ করবেন অবশ্যই। যদি বুদ্ধ এই যুগে থাকতেন আমাদের কথাই বলতেন। কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে আপনি এই সময়ে দাঁড়িয়ে কি ভাববেন? কাকে অনুসরণ করবেন? কোনো চিকিৎসককে অনুসরণ করবেন? বিল গেটসকে অনুসরণ করবেন? বিল গেটস স্বাস্থ্য, আপনি জানেন বিল গেটস কটা ভ্যাকসিন নিয়েছেন, তার সন্তানদের কটা ভ্যাকসিন দিয়েছেন, এই নিয়ে অনেক কাহিনী আছে, বলেছি আমি আগে। তাহলে স্বাস্থ্যের ক্ষেত্রে আপনি কার্ল মার্ক্সও নন, সক্রেটিসও নন, রামকৃষ্ণও নন, বিবেকানন্দও নন। ওগুলো ভাবনার জগৎ। কাকে অনুসরণ করবেন? শুনতে খারাপ লাগবে, কুত্তাকে অনুসরণ করবেন, কুকুরকে অনুসরণ করবেন। কুকুর, গরু, ছাগল, আমি তাই করি, কারণ ওইখানে আমরা প্রাণী, অ্যানিমাল। যে অংশে যেখান থেকে আমরা নিতে পারি, শিখতে পারি, সেটাকেই গ্রহণ করতে হবে। যদি এইসব ব্যক্তি যারা এসব বলেন আর কি, তারা যদি হাগা বন্ধ করতে পারেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন। বা খাওয়া বন্ধ করে দিয়েছেন, যে স্যার আমি আর খাচ্ছি না, আমি আর হাঁকছিও না, আমি বেঁচে আছি মাস, 1 মাস খাচ্ছি না, হাঁকছি না, সব বন্ধ, তাহলে আপনি আর গরু ছাগল নেই, আমি মেনে নেব। আমি নতমস্তকে বলবো আপনি এখন আর অ্যানিমাল নেই, তাই অ্যানিমালদের কাছ থেকে আপনার শেখার কিছু নেই, জন্তু জানোয়ারের কাছ থেকে শেখার কিছু নেই। কিন্তু আমি এখনও অ্যানিমাল বাবা। তাই স্বাস্থ্যের ক্ষেত্রে, ইন দ্য রিয়ালম অফ হেলথ, আই উড লাইক টু লার্ন ফ্রম অ্যানিমালস।
আমার কথা শুধু নয়, এ তো আমার পর্যবেক্ষণ। বিশ্লেষণ, গভীরতা, এবং যারা এসব ডিগ্রিধারী লোকজন যারা ডাক্তারি করেন ফার্মা কোম্পানির সঙ্গে যুক্ত, তাদের কথা বাদ দিলাম, তারা তো তাদের জানতেই চাইবেন না, তাদের এটা পেশা, তারা সেখান থেকে আর্ন করবেন, মুনাফাবাজি করবেন। কিন্তু তার বাইরেও তথাকথিত ডিগ্রিধারী শিক্ষিত লোক যারা বুঝতে চাইছেন, অন্তত শোনার মনে হয়, কারণ আমাদের মধ্যে অনেকেই কিন্তু আগে বুঝতেন না, এখন কিন্তু বোঝার চেষ্টা করেন। তাই আমি কিন্তু কাউকেই অচ্ছুত বলে মনে করি না। আমি সবার মধ্যেই সম্ভাবনা দেখে, অঙ্কুর দেখে, যা মহিরুও হতে পারে, আমি বারবার করে বলি, উত্তেজিত হবেন না। তবে হ্যাঁ, দু একটা কমেন্ট পড়ে যখন চেষ্টা করবেন, যে বোঝা যাচ্ছে যে হবে না, এখনও এই যুগে এতটাই করোনা ভৌ দেওয়ার পরেও, এত বছর কেটে যাওয়ার পরেও যখন বোঝেননি, তো তারপরে আর সময় নষ্ট করবেন না, আমি সেটা বলি। তবে প্রথম দিকে অবশ্যই দু একটা কমেন্ট করে কথা বলবেন, বা সেটা অফলাইনে হলে কথা বলবেন। তারপরে যখন দেখবেন যে বিয়ন্ড কারেকশন, তাহলে আর কিছু করার নেই, তো সেই ক্ষেত্রে বিখ্যাত কানাডিয়ান চিকিৎসক উইলিয়াম অসলার, যার প্রসঙ্গ গ্রিগরি রাসপুটিনে এসেছে, তার একটা উদ্ধৃতি দিয়ে দেবেন। তাকে মডার্ন মেডিসিনের, মানে এই সময়ে দাঁড়িয়ে তাকে ফাদার বলা হয় মডার্ন অ্যালোপ্যাথির, হপকিন্স কলেজের প্রতিষ্ঠাতা, আদি পিতা হিপোক্রেটিস। আগে হ্যাঁ, তিনিও হোলিস্টিক কিওরের কথা বলেছিলেন। আসছি, একটুখানি যাব গভীরে, যাদের আগ্রহ তারা শুনবেন, আগ্রহ নেই তারা শুনবেন না, সবার জন্য এইসব লাইভ নয় অবশ্যই। তো তিনি কি বলেছিলেন জানেন? জন্তু জানোয়ারের সঙ্গে মানুষের ব্যঙ্গ করে, বিদ্রুপ করে দুঃখ পায়। এবার কোরেশনটা, উদ্ধৃতিটা পড়লে, তার লেখা পড়লে, জন্তু জানোয়ারের সঙ্গে মানুষের একটা বড় পার্থক্য হলো, সবচেয়ে বড় পার্থক্য হলো যে জন্তু জানোয়ার ওষুধ খেতে চায় না, ওষুধ খায় না, মেডিসিন, দে ডোন্ট টেক মেডিসিন। কিন্তু মানুষ ওষুধ খেতে চায় আর কি, এটা প্রবণতা, যদিও সে জন্তু, নিজেও জন্তু। কোন বইটির নাম জানাবো বুঝতে পারছি না। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ইউটিউবেও দেওয়া আছে, ফেসবুকে এখানেও দেওয়া আছে। আমার অনেক সহযোদ্ধাও জানেন, তারা কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতে পারেন, আপনি হোয়াটসঅ্যাপ করে জেনে নেবেন কি জানতে চাইছেন। তাহলে এ প্রসঙ্গে আমার খুব কাছের একজন মানুষ ছিলেন, আমি নাম বলছি না, নাম বলার দরকার নেই, তিনি চলে গেছেন। তিনিও খুব আধুনিকতায় বিশ্বাস করতেন, এবং তিনি ল্যাব মিটের পক্ষে বড় বড় হ্যাশ নামাতেন ফেসবুকে। মানসিকভাবে হিন্দুত্ববাদী ছিলেন, কিন্তু ওই বৈজ্ঞানিক হিন্দুত্ববাদী আর কি, যাই হোক, বিজ্ঞানের। তো তিনি, তখন আমি বারণ করেছিলাম যখন করোনা ভৌ এলো, ব্যক্তিগতভাবে চিনতাম, সুসম্পর্ক ছিল, প্যান্ডেমিকের আগে প্রকাশিত বইপত্র সংগ্রহ করেছিলেন, বইমেলাও দেখা হয়েছিল একাধিকবার, বেলঘরিয়াতেও দেখা হয়েছিল। তিনি বেলঘরিয়ার অধিবাসী ছিলেন, আইটি সেক্টরে কাজ করতেন। তো সবাইকে তো গুঁজে দিলেন, শুনলেন না, বরং আমাকে ফেসবুকে এসে ব্যক্তিগত আক্রমণ করা শুরু করলেন, ব্যক্তিগত আক্রমণ। তখন আমি তাকে বললাম যে তুমি তো আমাকে ব্যক্তিগতভাবে চেনো, তোমার সঙ্গে তো আমার একাধিকবার দেখা হয়েছে, তুমি তো বেলঘরিয়াতেই থাকো, এসো একদিন মুখোমুখি হই, আলোচনা হোক। এভাবে ফেসবুকে এসে কমেন্ট করে ব্যক্তিগত আক্রমণ করা কি ঠিক? কিন্তু ওই যে তখনও ওই বাপরে বাপ প্যানিক, উনি তো আর বেরোন না, ঘরে বসে, মানে ওয়ার্ক ফ্রম হোম করছেন আইটি সেক্টর, বাইরেই বেরোন না, এতটাই প্যানিক। আর দেখা করবেন কি আমার সাথে?
সবে ভ্যাকসিন এসছে, তাও ভয় কাটেনি। যাই হোক, তারপরে কি হলো, তারপরে আমি আর যোগাযোগ করে তারপরে বাধ্য হয়ে ব্লক করে দিলাম। আমি বারবার বলি, আপনাদেরও বলি, ব্যক্তিগত আক্রমণ করলে কোনো তথ্য যুক্তি ছাড়া যদি কমেন্ট করেন, ইফ ইউ রিসর্ট টু পার্সোনাল অ্যাট্যাক, যেখানেই হন, আমার চোখে পড়লে আমি ব্লক করে দিই। তো তারপরে কি হলো, ওয়ান ফাইন মর্নিং জানতে পেলাম ম্যাসিভ হার্ট অ্যাটাক। মেডিকায় ভর্তি হয়েছিলেন, সেখানে গিয়ে আবার আরেকটা অ্যাটাক, মানে পরপর দুখানা মনে হয়। তারপরে তো শেষ। তারপরে কি হলো, ওই যে ব্যবসা, তারপরে নাকি হার্ট ট্রান্সপ্লান্ট হবে এরকম করে ইতিমধ্যেই 30-40 লাখ বেরিয়ে গেছে। তারপরে ওই করে মিলাপের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হচ্ছে, যেটা করে জানেন নিশ্চয়ই, সব এরকম আছে, সব একটা আঁতাত আছে, ওদের ইকোসিস্টেম আছে, ইন্স্যুরেন্স, তারপরে এদিকে ক্রাউড ফান্ডিং, বিভিন্ন রকম সব কর্পোরেট, কিন্তু ওদেরই লোকজন আর কি, করে এরকমভাবে একটা ইকোসিস্টেম ওরা বানিয়ে নিয়েছে। তো শেষ পর্যন্ত তো কিছুই হলো না। পরিবারকে সর্বশান্ত করে পথে বসিয়ে তিনি চলে গেলেন, অগ্রগতির মাসুল দিলেন। এরকম মাসুল অনেকেই দিচ্ছেন, আশপাশে কান পাতবেন। কিন্তু দুঃখের কথা এই যে এদের প্রিয়জনেরা 99%, না একটু বেড়েছে এখন, তারা এখনও বুঝতে পারছেন না। তারা মনে করছেন ওই আগেও তো হতো হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, এখনও হচ্ছে। কিন্তু এছাড়াও যে বেড়ে যাওয়া, অ্যাগ্রেভেট করার যে কারণ, যেটা ইতিমধ্যে তথ্য জার্নাল, এমনকি আমাদের সরকার সবাই স্বীকার করে নিয়েছে। তো সেই ব্যাপারগুলো নিয়ে তারা হয়তো ওই যে উট পাখি বালিতে মুখ গুঁজে, মিথিক্যাল উট পাখি বাস্তবতাকে এড়াতে চায়, হয়তো এই কারণেই তারা প্রতিবাদও করেন না, মেনে নেন। তো যাই হোক, ঠিক আছে, তারা ভালো থাকুন, এইটাই কামনা করব। তবু আবার বলি, প্রাকৃতিক পন্থায় ফিরুন, ফার্মা লবিকে বর্জন করে হোলিস্টিক কিওরের কথা ভাবুন, হোলিস্টিক কিওর। তো যাই হোক, তাহলে এই উইলিয়াম অসলার, তিনি একজন এই মডার্ন মেডিসিনের মানুষ, তিনি কেন বারণ করলেন? শুধু তাই নয়, তিনি আরও বলেছেন, কি বলেছেন, তিনি নিজে একজন চিকিৎসক, গবেষক হয়ে, হপকিন্স কলেজের প্রতিষ্ঠাতা হয়ে বলেছেন, চিকিৎসকদের প্রধান কর্তব্য হলো, প্রধানতম ফরমোস্ট ডিউটি, কর্তব্য হলো মানুষকে ওষুধ খেতে বারণ করা। ভাবুন তো, the foremost duty of a physician is to teach the masses not to take medicine at all. একেবারে তথ্য প্রমাণ। তো ভাবুন, এই উইলিয়াম অসলারের মতো ডাক্তার, বা আরও আগে হিপোক্রেটিসের মতো দুটি ডাক্তার বা চিকিৎসক থাকতেন, বা তারা যদি কন্ট্রোলে থাকতেন, তবে কি ফার্মা লবির এত বাড়বাড়ন্ত হতো? বাড়বাড়ন্ত হতো? মুনাফাবাজি হতো না? আরে উনি তো ওষুধ খেতে বারণ করছেন। হিপোক্রেটিস, দ্য অ্যানসিয়েন্ট ফাদার অফ মডার্ন মেডিসিন, যার নামে ওথ নেওয়া হয়, চিকিৎসকরা যার নামে ওথ নেন। কি লজ্জার কথা, কি আইরনি না? হিপোক্রেটিক ওথ, তিনিই বলেছেন কেমিস্ট শপ থেকে দূরে থাকতে। খাদ্যই ঔষধ, খাদ্যের মাধ্যমে ঔষধ, লেট ফুড দ্য অনলি মেডিসিন। তো এগুলো তাঁরা বারবার করে বলে গেছেন। সমগ্র বিশ্বে এমন মানুষ আছেন, প্রজ্ঞাবান মানুষ, যাদের কথা শুনে চললে, যাদের মানলে ট্রিলিয়ন ডলারের মেডিসিন ইন্ডাস্ট্রি হয় না, এত নার্সিংহোম, সুপার স্পেশালিটি হসপিটাল হয় না। এবং 1970-80 দশকে
খ্যাতির চূড়ায় পৌঁছনো মেন্ডেলসন, এস মেন্ডেলসন, রবার্ট এস মেন্ডেলসন, যাকে নিয়ে অমৃতসুব্রত দ্বিতীয় খণ্ডে বিস্তারিত আলোচনা আছে, তিনি পর্যন্ত বলে গেছেন, তাকে অ্যান্টি ভ্যাক্সার বলা হয় যেহেতু তিনি মাদেরকে, মার্কিনী, তিনি যেখানে প্র্যাকটিস করতেন তিনি শিশু বিশেষজ্ঞ ছিলেন, চাইল্ড স্পেশালিস্ট ছিলেন, সেই সময়ের পৃথিবীর অন্যতম বিখ্যাত চাইল্ড স্পেশালিস্ট ছিলেন। তিনি মাদের ভ্যাকসিন নিতে বারণ করতেন শিশুদেরকে। ভাবতে পারেন, আমেরিকায় বসে ইলিনিয়স বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক ছিলেন, ইউরোপিয়ান ইউনিয়নের ইউরোপের বড় বড় পদ সামলেছিলেন সেই সময়ে। দেখে নেবেন, সার্চ করে নেবেন, রবার্ট এস মেন্ডেলসন। তো তিনি যে বইপত্রগুলো লিখেছেন সে সম্পর্কে অমৃতসুব্রত দ্বিতীয় খণ্ডে আমি বিস্তারিত লিখেছি। ম্যাল প্র্যাকটিস থেকে শুরু করে ডাক্তারকে বাদ দিয়ে কি করে আপনি আপনার সন্তানকে মানুষ করবেন আগে, হ্যাঁ, বইটির নাম তাই, হাউ টু রেজ ইউর চাইল্ড ডেসপাইট এ ডক্টর। আমেরিকায় বসে 1970-80 দশকে, 60-70-80 এরকম তিনি অ্যাক্টিভ ছিলেন জগতে, দশকে একজন মার্কিনী শিশু বিশেষজ্ঞ, ফার্মা লবির অধীনে তিনিও, কিন্তু তখন ওই যে কোটাল কন্ট্রোলটা হয়নি, তিনি সেই ডিগ্রিই বহন করছেন, এমডি। সেইখানে দাঁড়িয়ে তিনি স্বাধীন চেতা তার নিজস্ব উপলব্ধি দিয়ে বলেছেন, লিখেছেন, হাউ টু রেজ ইউর চাইল্ড ডিসপাইট এ ডক্টর। চিকিৎসকের সাহায্য ছাড়া আপনি কিভাবে আপনার সন্তানকে মানুষ করবেন, বড় করবেন। তিনি একজন নিজের চিকিৎসক হয়ে, এটা তো সেলফ ডিফিটিং। যদি বর্তমানভাবে আপনি প্রফিটের অ্যাঙ্গেলে দেখেন, এ তো কী বলবো, আত্মঘাতী বিষয় আর কি, সুইসাইড করা, তাই না? তাই তো উল্টে উনি মানুষকে বলবেন, বাচ্চাকে ডাক্তার দেখান, ডাক্তার দেখান, জ্বর হয়েছে ডাক্তার দেখান, ওষুধ খাওয়ান, ইঞ্জেকশন দিন, ভ্যাকসিন দিন। এগুলো বললে তবেই তো উনার মুনাফা হবে, রোগী আসবে, মানুষ আসবে। তা না করে তিনি কি করলেন, একটা অদ্ভুত বই লিখে গেলেন, এটা ভদ্রলোকেরা যার নামই পর্যন্ত শোনেনি। কি, হাউ টু রেজ ইউর চাইল্ড বাই আ ডক্টর। ভাবতে পারেন? ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। সেই আমেরিকা এখন কি করছে, ঠেকে শেখা বোঝেন তো? আসছি, পরে আমি ডেটাতে আসব। বর্তমানে আমেরিকায় ভ্যাকসিনের অবস্থা কি, সিডিসিকে মানুষ কত বিশ্বাস করছে, ডাক্তারদের কতটা বিশ্বাস করছে, হেলথ এজেন্সিগুলোর অবস্থা কি, আমি আসবো পরের দিকে, সংক্ষেপে বলবো। এই নিয়ে পরে একটা ভিন্ন লাইভ করার ইচ্ছে আছে বিস্তারিত দিয়ে। যাই হোক, তাহলে কি হলো, এটাই হলো উইজডম। তাহলে এবার কি করে এই এলো, এত বড় ব্যবসা বাণিজ্য তৈরি হলো কি করে, এত প্রজ্ঞাবান ব্যক্তি থাকতেও? সহজ করে বলি, ধরুন প্রকৃতি, ধরুন কেন, এটাই বাস্তব, প্রকৃতি আপনাকে আমাকে জন্মের সময় একটি ইমিউন সিস্টেম দিয়েছে যা আপনাকে রক্ষা করে, রক্ষা কবচ। শুধু তাই নয়, এই ইমিউন সিস্টেম যাতে করে ফাংশন করে তার জন্য প্রকৃতি আপনাকে খাদ্য দিয়েছে, বেঁচে থাকার অবলম্বন দিয়েছে, বাতাস দিয়েছে, জল দিয়েছে, শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দিয়েছে, নীল আকাশ দিয়েছে, বৃষ্টি দিয়েছে, মেঘ দিয়েছে, সমস্ত কিছুই দিয়েছে, এবং খাদ্য দিয়েছে। এবং খাদ্যের মাধ্যমেই যাতে করে আপনি শরীরকে ভালো রাখতে পারেন, যেমন করে কুকুর, বেড়াল, গরু, ছাগল তাদের শরীরকে ভালো রাখে ভ্যাকসিন ছাড়া, এবং তারা আমাদের চাইতে অনেক বেশি সুস্থ। তথ্য দেখে নেবেন, ঘরের কুত্তাকে বাদ দেবেন, ঘরের কুত্তাকেও লোকে প্যারাসিটামল খাওয়াচ্ছে। টুনু, মুনু, প্রিন্স, অবশ্য টুনু মুনু নয়, টুনু মুনু তো স্ট্যান্ডার্ড নাম হলো না, কি ব্র্যান্ডেড হলো না। হ্যাঁ, টমি, প্রিন্স, এখন আবার অনেক রকম সেলিব্রিটির নামে কুকুর রাখছে সবাই। তো সেগুলো তো আমি কুকুর মনেই করি না, কি ভদ্রলোক কুকুর হয়ে গেছে আর কি।
কিন্তু আমি যারা বিশেষ করে বন্য প্রাণীদের কথা ভাবুন, বন্য প্রাণী যারা জঙ্গলে থাকে, যেসব প্রাণী, তারা কিভাবে তাদের অসুস্থতাকে হ্যান্ডেল করে। এমনকি কুকুরকেও দেখবেন ঘাস চাটে বিশেষ সময়, আর এমনিতেই চাটতে থাকে, কারণ আমি এটা নিয়ে ভিন্ন ভিডিও আছে, থুতু কী করে অ্যান্টিসেপটিকের কাজ করে কিভাবে, এবং থুতুর মধ্যে স্যালিভার মধ্যে কি কি থাকে, কি কি গুণাগুণ থাকে। এটাই স্বাস্থ্য, লার্ন ফ্রম দ্য অ্যানিমালস। শুধু তাই নয়, এবার দেখুন প্রকৃতি রোগ নিরাময়ের জন্য ভিটামিন থেকে শুরু করে যা যা আছে, খনিজ মিনারেল, সমস্ত কিছু খাদ্যের মধ্যে দিয়েছে। আপনি আমিষাশী হলে আপনি আমিষ নিরামিষ সব রকম খাবারের মধ্যেই সব রকম কিছু কম বেশি সমস্ত উপাদানই কিন্তু প্রকৃতি দিয়েছে। কিন্তু সেখানেও কিন্তু ইউনিফর্মিটি নেই যে আপনাকে একটা খাদ্যই শুধু খেতে হবে। যেমন ওই ভ্যাকসিন, একটা ভ্যাকসিনই নিতে হবে সবার জন্য, ওরা বানিয়ে দিয়েছে, ওরম নয়। কিন্তু আপনার ভিটামিন সি দরকার শরীরে, অবশ্যই জরুরি। তো আপনি আমলকি অতটা পছন্দ করেন না, আপনি লেবু খান, অপশন আছে তো। আপনি আয়োডিন আপনার দরকার, আপনি আলু খেতে অতটা ভালোবাসেন না বা কম খান, তো কী হলো, আপনি পালং শাক খান, সেখানেও আয়োডিন পাবেন, তাই নয় কি? এই রকম সমস্ত কিছুর জন্য অনেক রকমের বিকল্প আছে প্রকৃতিতে। একটাই প্রকৃতি চাপিয়ে দেয়নি, একরকম মাছই দেয়নি, একরকম সবজিই দেয়নি, কিন্তু দিয়েছে কি এটাই খেতে হবে না। ইউ হ্যাভ অপশনস। আপনার শরীর যেহেতু, ওই যে অনেকের দেখবেন অ্যালার্জিক প্রবলেম থাকে, কোনো খাদ্যে ফুড অ্যালার্জি হতে পারে, অনেকে জন্মগতভাবেই সেটা নিয়ে জন্মায়, জেনেটিক ব্যাপারও থাকে। ফার্মা কোম্পানির ভ্যাকসিন গুঁজে অনেকের অ্যালার্জি হয়, সেটার কথা আমি বলছি না, সেটা তো ক্রিয়েট করা। কিন্তু এমনিতে মানুষের শরীর ভিন্ন ভিন্ন, তো তাই সব খাদ্য সবাই কিন্তু স্যুট করে না। আর তাই প্রকৃতি এত এত ভ্যারিয়েশন রেখেছে, মাছের ভ্যারিয়েশন, মাংসের ভ্যারিয়েশন, খাদ্যের শাকসবজির ভ্যারিয়েশন, সব রকম ভ্যারিয়েশনই প্রকৃতি রেখেছে। কেন রেখেছে? একটাই দিতে পারত, যেমন করে ভৌ ভৌ কোম্পানি বলে কি ওইটাই নিতে হবে এক ভ্যাকসিন। বাপরে, দারুণ, দুর্দান্ত, তাই তো। তাহলে এইটা কেন? সব কিছু প্যারামিটার, প্রেশারের প্যারামিটার, সুগারের প্যারামিটার সব একরকম, সবার জন্য একরকম, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কেন? প্রশ্ন করবেন না? যাই হোক, ওই ব্যাপারটা একটু আলোচনা করে তারপরে এই বিষয়ে আসছি। তাহলে প্রথম দিকে কি হলো, যখন মানুষ জঙ্গলে থাকতো তাদের মধ্যে ইনস্টিংক্ট কাজ করতো, যেমন করে গরু কুকুর বন্য জন্তু জানোয়ারের মধ্যে কাজ করে, যে কোন এই সময় কোন পাতাটা খাওয়া উচিত। তাদের আস্তে আস্তে তাদের ট্রাইবে তাদের দলপতিরা জানতো, তাদের চিকিৎসক থাকতো। হ্যাঁ, আস্তে আস্তে সেটা উন্নতি হলো। কিন্তু তখনও হোলিস্টিক ব্যাপারটা ছিল, নাক কান গলা এগুলো ছিল না। হিপোক্রেটিসও কখনো কল্পনা করেননি তার উত্তরসূরিরা নাক কান গলা, হার্ট, নেফ্রোলজিস্ট, কার্ডিওলজিস্ট, এগুলো বিভিন্ন রকম ভাগ করবে, ভাগ করে কামাবে আর অসুস্থ করবে। উনিও কল্পনা করেননি, আমি শিওর। বেশ, তাহলে কি আদিকালে একদম প্রথমে যখন মানুষ জঙ্গলেই থাকতো, মানুষ নিজেই ইনস্টিংক্টের দিক থেকে দেখে, ইনস্টিংক্ট অনুযায়ী জন্তু জানোয়ারের মতোই সে খাদ্য নির্বাচন করতো। অসুস্থ হলে সে খেত না, বা বমি হয়ে যেত, শরীর দেখবেন নুগড়ে দেয়, মেকানিজম আছে, ডিফেন্স মেকানিজম আছে। এবং সেই সময় সে ইনস্টিংক্ট অনুসারে খুঁজে নিত কোন পাতা খাওয়া উচিত, কোন শেকড় খাওয়া উচিত, কি করলে ভালো থাকবো। সেগুলো সে প্রকৃতি থেকেই শিখেছিল, বা তার বাবা থেকে, বা গোষ্ঠীপতি থেকে, যাই হোক শিখেছিল। এবার ধরুন তাদের মধ্যে একজন কেউ অভিজ্ঞ, সে
কবিরাজ হয়ে উঠল। সে তার পাতার জ্ঞান, জড়িবুটির জ্ঞান সবচেয়ে বেশি, তার অভিজ্ঞতা দিয়ে, তার মেধা দিয়ে সে একজন কবিরাজ হয়ে উঠল। বেশ, সে এবার মানুষকে বলল, ঠিক আছে, আমাদের গোষ্ঠীর মধ্যে, ট্রাইবের মধ্যে একজন কবিরাজ আছে, তিনি এখন তৈরি করে দিচ্ছেন, আমাদের আর আলাদা করে গিয়ে খেতে হচ্ছে না বা খুঁজে নিতে হচ্ছে না শেকড় বাকড়গুলো, পাতা ফাতাগুলো। হ্যাঁ, ঠিক আছে, উনিই করছেন এবং আমরা তার কাছেই যাই, শরীর টরীর খারাপ হলে ভালো কথা। তো উনি শুরু করলেন, ধরা যাক এটা, আমি ব্যাপারটা আপনাদের বোঝানোর জন্য বলছি, ব্যাপারটা এভাবেই শুরু হয়েছিল। এইবার এতে করে কি হলো, উনি কিন্তু এটা নিঃস্বার্থভাবেই করছিলেন এবং উনি এটা হোলিস্টিক ব্যাপারই ছিল, কারণ আদিতে হোমিওপ্যাথিও হোলিস্টিক, যদিও হোমিওপ্যাথি খুব পুরনো নয়, তাও হোলিস্টিক। হানিম্যান হোলিস্টিকের কথাই বলেছেন, আয়ুর্বেদ হোলিস্টিক, এমনকি হিপোক্রেটিস, দ্য অ্যানসিয়েন্ট ফাদার অফ মডার্ন মেডিসিন, তিনিও হোলিস্টিকের কথা বলেছেন। এখন কি হলো, মন আলাদা, শরীর আলাদা, মনের আলাদা ডাক্তার, শরীরের আলাদা ডাক্তার, নাকে আলাদা ডাক্তার, নার্ভে আলাদা ডাক্তার, চোখে আলাদা ডাক্তার, ঠোঁটে আলাদা ডাক্তার, দাঁতের আলাদা ডাক্তার, সব আলাদা আলাদা। ডিভাইড অ্যান্ড রুল। শরীরকে ডিভাইড করলে তবেই রুল করা যাবে, কন্ট্রোল করা যাবে, মুনাফা লোটা যাবে। এই ডিভাইড অ্যান্ড রুলের খেলাটা, ওখানেও আমার আলাদা ভিডিও আছে, শরীরকে ওরা কীভাবে হোলিস্টিক কনসেপ্টটাকে ডিভাইড অ্যান্ড রুল করে সর্বনাশ করছে। তো এইবার সেই কবিরাজের মনে হলো, দূর, আমি কবিরাজ না, ওরা যেমন খায় আমিও খাবো, ওদের মতোই থাকবো। তার মধ্যে লোভ দেখা দিল, ওটাও তো আমাদের দিয়েছে প্রকৃতি, আবার সংযমও দিয়েছে, কিন্তু সে পারল না লোভ দমন করতে। তার মনে হলো, দূর, এবার আমি একটুখানি, তখন তো টাকা পয়সা ছিল না, তো একদিন সে কিছুই নিত না, তাই এটা মনে হয়েছে এটা কর্তব্য আমার, আমিও তো প্রকৃতি থেকেই খাবার দাবার পাচ্ছি রে ভাই, আমার আর কি দরকার। এবার সে কি করলো, যখন সভ্যতা আরও এগোলো, এই মানুষের মধ্যেই কেউ কেউ ওই বাটার সিস্টেম চলে এলো, এবার বিনিময়ে কিছু নেওয়া শুরু করলো, প্রয়োজনের বাইরে নেওয়া শুরু করলো, এবং এই নিতে নিতে তার মধ্যে লোভটা আরও বাড়লো, তার ধনী হয়ে উঠলো সে আস্তে আস্তে। এইটাই হচ্ছে মূল বিষয়। তারপরে এটাই বাড়তে 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 পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র, বিভিন্ন দেশে, বিভিন্ন সময়ে একটা বড় ব্যবসা হয়ে উঠল, এবং তারপরে ফার্মা কোম্পানির আবির্ভাব হলো। বাকিটা ইতিহাস। চিকিৎসা ব্যবস্থাটাই ফার্মা কোম্পানির খপ্পরে চলে গেল। ওই মুনাফাবাজ যেটা বীজ ছিল ওই লোকটির মধ্যে, সেটি ক্রমে ক্রমে মহীরুহর আকার ধারণ করে মূল যেটা উদ্দেশ্য, মানুষকে ভালো রাখা, হোলিস্টিক্যালি ভালো রাখা, সেটা পদাঘাত করে, পদদলিত করে মূল উদ্দেশ্য হয়ে উঠল মুনাফাবাজি করা, মুনাফা লোটা, মানুষের ভালো করা, সুচিকিৎসা করাটা সেকেন্ডারি হয়ে গেল। সেটা হয়ে গেল প্যানিকবাজি করে, মানে দরকার হলে, প্রয়োজন নেই তবুও চিকিৎসা করুন। হ্যাঁ, অর্থাৎ প্রথম দিকে প্রয়োজন অনুসারেই মানুষ এই বদ্যিদের কাছে যেত। তারপরে বদ্যি যখন দেখল যে না, এ তো তাতে করে তো এই বদ্যি যখন আরও চিকিৎসক হলো, মুনাফাবাজ হলো, তো কিওর হয়ে গেলে, ভালো হয়ে গেলে তো আমার ভালো ব্যবসাটা হচ্ছে না, বারবার আসতে হবে। ওই যে দেখবেন মাসে চেক আপ করে যেতে হয়, প্রতি মাসে একবার করে চেক আপে যেতে হয়, কেন? হ্যাঁ, ওখানেও পয়সা। অর্থাৎ এইখান থেকেই সে যখন লোভী মানুষটির মহিরুও হয়ে গেল লোভ, সে ঠিক করলো যে না, কিওরের দিকে আর যাওয়া যাবে না, হোলিস্টিক মানেই কিওর, তাহলে কি করতে হবে? ম্যানেজ করতে হবে, যাতে রোগীটাকে ধরে রাখা যায় যতদিন সম্ভব, এবং সর্বশান্ত করে, লুটে পুটে, ব্র্যান্ডিং করে, সুপার স্পেশালিটির নাম করে, ইন্স্যুরেন্স ঢুকিয়ে দিয়ে বধ করে ফেলা যায়। যতদিন বাঁচবে বধ হয়ে বাঁচবে, মুরগি হয়ে বাঁচবে। এবং এইভাবে চিকিৎসকেরা কষায় হয়ে উঠলেন, ব্যতিক্রম নমস্য। এটাই হলো কাহিনী। এবং এটা শুধু চিকিৎসার ক্ষেত্রে নয়, খাদ্যের ক্ষেত্রেও প্রযোজ্য। ফুড প্রসেসিং এলো কীভাবে, মানুষ যখন
আপনি আম জাম এখনও দেখবেন প্রকৃতিতে পাওয়া যায়। এবার প্রকৃতি থেকেই মানুষ খাচ্ছিল। এবার কোনো মানুষ দেখলো যে না, কুড়িয়ে আনা মুশকিল, অত দূর যাবো আবার, ঠিক আছে, এবার কেউ কুড়িয়ে আনলো, সে একটুখানি বাটার সিস্টেমে একটু বেশি নিয়ে দেওয়া শুরু করলো। এরপর আরও যখন লোভী এলো এবং লোভ এলো, টেকনোলজি এলো, তখন কি হলো, সারা বছর যাতে পাওয়া যায় জ্যাম জেলি তৈরি শুরু হয়ে গেল। এবার আরও যখন এলো তখন আরও ভালো ব্র্যান্ডিং করে, নাম করা দিয়ে, প্রিজারভেটিভ দিয়ে হয়ে গেল ওই আম, ওই জাম, ওই কিছু ওই কোম্পানির হাতে চলে গেল, স্বনিযুক্ত থেকে কোম্পানির হাতে চলে গেল, অর্থাৎ ব্র্যান্ডিং হয়ে গেল, অর্থাৎ খাদ্যদ্রব্যের ওপরেও মুনাফাবাজি শুরু হলো। অর্থাৎ প্রকৃতি থেকে আপনি যত বিচ্ছিন্ন হচ্ছেন তত বেশি করে এই মুনাফাবাজ বিলিয়নিয়ার বলুন, বিল গেটস বলুন, চিকিৎসা ব্যবসা বলুন, জাঁকিয়ে বসেছে। এটাই মোদ্দা কথা, এটাই বাস্তব। এবারে দেখুন, একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি এই পর্বটা শেষ করব। ওরা মানুষকে বকরা বানানোর জন্য বেশ কিছু প্যারামিটার ইন্টারন্যাশনালি, যেমন সুগার এই হলে এটা স্বাভাবিক, ওটা হলে অস্বাভাবিক, ওষুধ খেতে হবে, প্রেশার এই হলো, ওই এই হলো, এই বিভিন্ন রকম টায়রয়েডের সব, এবং গর্ভাবস্থায় নারী কেমন থাকবে তার কি কি প্যারামিটার, এই সমস্ত কিছু ওরা বানিয়ে রেখে দিয়েছে। কেন? ভয় দেখানোর জন্য, ব্যবসা করার জন্য। এটা করে, বাবা আপনার এটা কম আছে, তাহলে তো এটা খেতে হবে, যান ওখান থেকে টেস্টটা করা, যান ওখান থেকে এটা কিনুন। আবার আটঘাট বাধা আছে চিকিৎসকদের সাথে, আটঘাট বাধা আছে, প্যাথোলজি সেন্টারের আটঘাট বাধা থাকে, আপনারা জানেন সেটা, কমিশন পান। তবে ডাক্তারদের দিনও আগামীতে কমে, মানে ঘনিয়ে আসছে, সময় এখনও সময় আছে, তখন এই পুরোটাই ওই ফার্মা কোম্পানি খাবে আর কি। ডাক্তাররা এখন কিছু দিতে হচ্ছে, তো তখন ওই রোবোটিক্স দিয়ে, এআই দিয়ে চিকিৎসা করাবে। অলরেডি রোবোটিক সার্জারি শুরু হয়ে গেছে। আর তৃতীয় বিশ্বের মানুষ ভালো খাবে এটা। প্রথম বিশ্বে আমেরিকায় মুশকিল আছে, ওখান থেকে ওদের পাত্তারি গোটাতে হবে, যা অবস্থা দেখতে পাচ্ছি। এখন আমাদের দেশ ওদের টার্গেট, বাংলাদেশ ওই যে ভদ্রলোক আমরা এখনও পুরো হয়নি, ভদ্রলোক হব, পুরো ঠেকে শিখবো, তারপরে আবার ওই আমেরিকার মতো পথে নামবো, ইউরোপের মতো পথে নামবো, এটাই তো প্রসেস। তো যাই হোক, এবার দেখুন ওইগুলো সব একরকম। তার মানে একটু প্রেশারে এদিক ওদিক হলে মানুষ মরে যাবে, এমন একটা ভয়, ওরে বাপ রে বাপ, ওষুধ খাওয়া শুরু করুন। এটা ওরা করেছে, ওদের প্যারামিটার হুকে দিয়ে ডায়াবেটিসের প্যারামিটার বানিয়েছে। এ নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে। এবার প্রশ্ন করুন, এইগুলো সব এক প্যারামিটার, ভ্যাকসিনটাও এক নিতে হবে, করোনা ভ্যাকসিন সবাইকে নিতে হবে, ডেঙ্গু ভ্যাকসিন আসছে সবাইকে নিতে হবে, বাধ্যতামূলক নয় কিন্তু, আবার বলছি, ইচ্ছে হলে নেবেন, না হলে নেবেন না। চাইল্ডহুড ভ্যাকসিন, জন্মের সঙ্গে সঙ্গে বিসিজি নিতে হবে, অমুক নিতে হবে, তমুক নিতে হবে, টোটাল একখানা চার্ট আছে, ধরিয়ে দেবে। সববার একরকম, সব শিশুকেই দিতে হবে, সববারটা একরকম, সব কটা কমন, সব কটা ইউনিফর্ম, ইউনিভার্সাল। বাহ, বেশ, প্রকৃতি কি তাই সেটাই বলছে? বেশ, তাই যদি হয় তাহলে আমাদের বায়োমেট্রিকগুলো ভিন্ন ভিন্ন কেন? এটা কি বলুন তো? আইরিস, চোখের মধ্যে যেটা আধার কার্ডে নেয়, স্ক্যান হয়, বায়োমেট্রিক কেন ভিন্ন ভিন্ন? ওটার তো একরকম নয়, ওটা একরকম হলো না কেন? প্রকৃতি কী বার্তা দিয়েছে এখানে? কী বার্তা দিল এটার মাধ্যমে প্রকৃতি আপনাকে? আপনার সৃষ্টিকর্তা যাই হোক, আপনি ঈশ্বরে বিশ্বাস করুন বা না করুন, কিন্তু আপনি আপনার সৃষ্টিকর্তা তো প্রকৃতি, ধরুন প্রকৃতি, নেচার, মাদার নেচার। যদি এইভাবে দেখেন, এটার মাধ্যমে তিনি কী বার্তা দিতে চাইলেন? প্রশ্ন করবেন না? আমাদের জন্য এক ভ্যাকসিন, এক কিছু, এক প্যারামিটার, ওইগুলো সব করে রেখেছে ওরা, যাতে করে আমাদের বধ করা যায়, ভয় দেখিয়ে, প্যানিকবাজি করে। তো প্রকৃতি আমাদের এটাই বার্তা দিয়েছে যে আমরা ভিন্ন, উই আর ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস,
উই আর ইউনিক ইন্ডিভিজুয়ালস। আর তাই আমাদের হোলিস্টিক ভাবতে হবে, এবং সব ওই ওষুধ, যেমন সব খাদ্য সবার জন্য নয়, প্রকৃতি ভিন্ন ভিন্ন খাদ্য রেখেছে যাকে যেটা শ্যুট করবে, সেখানে আপনি চুজ করতে পারেন। আপনি মনে হয় না এটাতে সমস্যা হচ্ছে, আপনি খেলেন না, কিন্তু ভ্যাকসিন আপনি নেওয়ার পরে আপনি আর কিছু করতে পারবেন, চুজ করতে পারবেন? নিয়ে ফেলেছেন তো, রক্তের মধ্যে তো ঢুকে গেছে। বড়জোর আপনি প্রাকৃতিক পন্থায় এনে মিনিমাইজ করতে পারেন কিছুটা। আর এখন যেগুলো ভ্যাকসিন, সে তো mRNA, ভেক্টর ভাইরাল, ওরে বাপ রে বাপ। তো যাই হোক, এখন যেটা প্রশ্ন, যে প্রকৃতির বার্তাটা বুঝুন। প্রকৃতির বার্তা এটাই যে আমরা আলাদা, আমরা ভিন্ন। তাই এইটাকে, প্রকৃতির এই খেলাটাকে কাজে লাগিয়ে কিন্তু ওরা আমাদের কন্ট্রোল করছে, আমাদের বায়োমেট্রিক নিচ্ছে, আমাদের আইরিস নিচ্ছে, নিয়ে স্টোর করে রাখছে, আপনাকে চিনে রাখছে। তার বেলা কিন্তু ভিন্ন ভিন্ন। ভাবুন, এটা জেনেটিক। তাহলে আমাদের জেনেটিক্যালি উই আর ডিফারেন্ট। ভাবতে পারেন? তাহলে প্রকৃতিতে এত মানুষ মরে গেছে, এত মানুষ জন্মেছে, কোটি কোটি মানুষ, কারোর বায়োমেট্রিক একরকম নয়, কারণ জেনেটিক্যালি প্রত্যেকে আমরা ইউনিক ইন্ডিভিজুয়াল। তাহলে কি করে একই ভ্যাকসিন, একই ওষুধ, একই প্যারামিটার আমাদের ওপর প্রযোজ্য হয়? আপনি যান অনেক প্রত্যন্ত এলাকায়, আমাজনের জঙ্গলে, যেখানে এসব ঢোকেনি, সেখানে দেখবেন অনেক মানুষের প্রেশার শুনলে চমকে উঠবেন, এত হাই, তাও দিব্যে আছে, কারণ তার শরীরে সেটা সে অ্যাডজাস্ট করে নিয়েছে। মাংসপেশি অ্যাক্টিভিটি, জেনেটিক্স, বিভিন্ন বিষয়ের ওপর এগুলো নির্ভর করে। আর সেই আপনি ওষুধটা ধরে নিলেন, শরীর ব্যালেন্সও করে নেয়। শরীরের অনেক সমস্যা শরীর নিজে ঠিক করে নেয়, যাকে সেলফ কিওর মেকানিজম বলা হয়, সেলফ হিলিং মেকানিজম। আপনাদের সামনে এই অধম বসে আছে, বয়স তো কম হয়নি, এই অধম এই সেলফ হিলিং মেকানিজমকেই বিশ্বাস করে বেঁচে আছে, ওষুধ খায় না সে। হ্যাঁ, আমার সহযোদ্ধারা জানেন, কাছের মানুষ জানেন। কি করে ভাববেন না? I practice what I preach. I do practice what I preach. তাই গরুর গাড়ির ঢুকে যখন ফিরে যাওয়ার কথা বলবে, তাদেরকে এটা দিয়ে শুরু করুন। আপনি যতদিন হাঁকছেন, যতদিন ঘুমোচ্ছেন, যতদিন খাচ্ছেন, ততদিন আপনি প্রাণী জন্তু। তাই স্বাস্থ্যের ব্যাপারে আমি ডাক্তারদের কাছে, তথাকথিত ডাক্তারদের কাছে শেখার চাইতে আমি কুকুর, বেড়াল, ছাগলের কাছ থেকেই শিখব। তাদের তারা কিভাবে বেঁচে থাকে, সেখান থেকেই শিখব। ক্লিয়ার? আবার বলি, খাদ্যই ঔষধ। জীবনযাপন এবং লাইফস্টাইল এবং খাদ্য মেনে চলুন যতটা সম্ভব। লাইফস্টাইল হতে সবাই সবসময় পারেন না, একটু ব্যতিক্রম শরীর মানিয়ে নেয়, কোনো সমস্যা নেই, মারাত্মক রকমের ব্যতিক্রম না হলেই হলো। এবারে আসছি, হ্যাঁ এরকম, ওই তো সেটাই বললাম, এরকম বহু উদাহরণ আছে আমার পরিচিত, এবং তাদেরকে ওষুধ ধরিয়ে দেওয়া হয়েছে, তারা এখন আর ব্যাস হয়ে গেল, ফার্মা কোম্পানির কবজায় চলে গেছেন তারা। তাও এখনও করা যায়, কিন্তু তারা ওই রিস্ক নিতে ভয় পান, কেউ পারছেন। এবারে আসি শেষ অংশে। 7ই মে সম্ভবত প্রাইমারি শিক্ষক 32,000-এর হিয়ারিং আছে। অনেকেই এ বিষয়ে আমি আগের কিছু লাইভে বলেছি, আজকে অনেকটা বড় হয়ে গেছে, আমি সংক্ষেপে বলছি। দেখুন, মামলা যখন হয়েছে তখন ধরেই রাখুন উদ্দেশ্য একটাই, বিভিন্ন রকমভাবে ছাঁটাই করা। এখন কতজনকে করবে, কতজনকে বাদ দেবে, টোটালটাকে বাদ দেবে কি না, সেটা পরের প্রসঙ্গ, কিন্তু লক্ষ্য কিন্তু ওটাই, ছাঁটাই করা। কারণ নিয়োগ নয়, বিয়োগের সমান।
যদি একসাথে লড়াই করতে পারেন 32,000-এর মধ্যে আবার ভাগাভাগি হওয়ার সম্ভাবনা আছে, করে দেবে ওরা। ইতিমধ্যেই ওরা ভাগ করে ফেলেছে, দেখবেন ওই একই টেট থেকে তো 16,500 টোটাল প্রায় 60,000 নেওয়া হয়েছে, 59,000 সামথিং এরকম। তো তার মধ্যে কিন্তু পুরোটা এখনও এই মামলায় নেই, আলাদা আলাদা মামলা আছে, অবশ্যই আছে, কিন্তু এই ক্ষেত্রে 32,000, অর্থাৎ মামলাটাও ডিভাইড অ্যান্ড রুল করে আগে থেকেই শুরু হয়েছে। আর এই যে 26,000-এর ক্ষেত্রে এসএসসি, এটা কিন্তু পুরো প্যানেলটাকে আগে বাতিল করে তারপরে সংগঠনকে দিয়ে সেগ্রিগেশন করে কাজে লাগিয়ে যোগ্য অযোগ্য এসব করে, মাননীয়া অবশ্যই তার মধ্যে আছেন, করে ডিভাইড অ্যান্ড রুল করা হয়েছে, কিন্তু টোটাল প্যানেল বাতিলের কথাই বলেছে। হাইকোর্ট বলেছিল, সুপ্রিম কোর্ট সেটাকে রেখেছিল। পরের ব্যাপারগুলো আপনারা জানেন কি হচ্ছে ডেভেলপমেন্ট। কিন্তু এই ক্ষেত্রে কী হলো, এই ক্ষেত্রে প্যানেল ঠিকঠাক নাকি নেই, অমুক তমুক অনেক ব্যাপার, কিন্তু ওই টেটটা একটাই, সেখান থেকেই এতগুলো নিয়োগ। 2014 টেট, এতগুলো নিয়োগ, তো স্বাভাবিকভাবেই একসাথে 59,000-কে মানে মামলা করলে সমস্যা হতো। ওরাও ঐক্যকে ভয় পায়, কিন্তু তাই পার্টে পার্টে মামলা বিভিন্ন রকম কায়দা করে করা আছে। তাই তৈরি থাকুন মানসিকভাবে যে এখানে উদ্দেশ্য অশুভ, শুভ উদ্দেশ্য কিছু নয়। অর্থাৎ দুর্নীতিপরায়ণ শিক্ষককে ছাঁটাই করে আবার নতুন নিয়োগ করে প্রাইমারির শিক্ষা ব্যবস্থাকে দারুণ দুর্দান্ত করে তুলবে, এমন কোনো উদ্দেশ্য নয়। কারণ ইতিমধ্যেই প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক মিলিয়ে 3,98,150টি শূন্য পদ আছে, শিক্ষক অশিক্ষক মিলিয়ে, এই রাজ্যের কথা বলছি। তাহলে নিয়োগ করতে চাইলে, নিয়োগ করার ইচ্ছে থাকলে ছাঁটাই করার দরকার পড়তো, ওখানেই শূন্য পদ থেকে নিয়োগ হতো। বরং বলতে পারত মানবিকতার খাতিরে, ঠিক আছে যারা অযোগ্য বলে বলা হচ্ছে বা কিছু, তাদেরকে আমরা স্পেশাল ট্রেনিং দিয়ে শিক্ষক হিসেবে গড়ে নেব, গড়ে পিঠে করে নেব, তাই তো, বা অন্য কিছুর ব্যবস্থা করব, বা আমরা কোনো বিশেষজ্ঞের হাতে তুলে দেব, তারা তাকে ট্রেনিং দেবেন, শিক্ষক হিসেবে গড়ে তুলবেন, ইত্যাদি অনেক রকম পোয়ে আউট ছিল। তো যাই হোক, সেটা তো লক্ষ্য ওদের নয়, সেটার লক্ষ্য হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল করে ছাঁটাই করা, বাদ দেওয়া। ইউনাইটেড ফাইট হলে এটা করতে পারতো না, ওই যে ওরা ওই কারণেই ইউনিটিকে ভয় পায়। তো এইখানে এই খেলাটা কিন্তু একই রকমভাবে হবে, ওরা আগে থেকে এবার ভাগ করে রেখেছে। 59,000 একসাথে নয়, কিন্তু টেট একটাই, 14 টেট, কিন্তু বিভিন্ন সময়ে নিয়োগ। ভাবার আছে, তাই মানসিক প্রস্তুতি রাখুন, মনে শক্তি রাখুন। হোয়াট এভার হ্যাপেন্স ইউ হ্যাভ টু ফেস ইট বললি। ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন কিন্তু আপনাকে অসুস্থ করবে মানসিকভাবে, শারীরিকভাবে। মনে জোর রাখুন, কিছু একটা তো ফাইট করতেই হবে আপনাদের, এবং লড়াই তো করতেই হবে, বাঁচতেই হবে। অনেকে বিবাহ করেছেন, সন্তান হয়েছে, সবাইকেই বাঁচতে হবে পৃথিবীতে, ভয় পেলে চলবে না, ফাইট করতে হবে। আর এই সঙ্গে আর একটা ঘটনা আপনাদের বলি, এটা শুধু আমাদের রাজ্যে দেশেই হচ্ছে না, মধ্যপ্রদেশ নিয়ে আমি পরবর্তী কোনো ভিডিও করব। সেখানেও বহু স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে এবং শিক্ষক ছাঁটাই পর্ব চলছে, এবং প্রাইভেট স্কুলের রমরমা হচ্ছে, বহু স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে, মানে বন্ধ হয়ে যাচ্ছে, সেভাবেই সরকার পলিসি নিয়েছে। এবার বাংলাদেশের ঘটনা কি ঘটছে দেখুন। বাংলাদেশে 4-5 দিন ধরে টোটাল পলিটেকনিক কলেজগুলো বন্ধ, শাটডাউন। ঢাকা পলিটেকনিকে 22টি তালা ঝোলানো হয়েছে। কেন? রিসেট। পলিটেকনিকের আর দরকার নেই ওদের, তাই সংগঠনকে দিয়ে এইগুলো করাচ্ছে, ছাত্র সংগঠনই এটা করছে। কি 6 দফা দাবি, দাবি শুনলে চমকে যাবেন, আমাদের সঙ্গে মিল আছে। সেই দাবি নাকি মানা হচ্ছে না, কর্তৃপক্ষ বসছে না তাদের সাথে, তাই সারা দেশের পলিটেকনিক কলেজে অনির্দিষ্টকালের জন্য তালা লাগিয়ে দিয়েছে এই ছাত্র সংগঠন। দাবির 2টি দাবি বলি।
তাহলেই রিলেট করতে সুবিধা হবে। একটি দাবি কি, জুনিয়র ইঞ্জিনিয়ারিং চাকরিতে রিক্রুটমেন্টে 30% ক্রাফট ইঞ্জিনিয়ারদের কোটা আছে, সেটাকে বাতিল করতে হবে। সে ঠিক আছে, তো যুক্তি আছে কোটা বাতিলের ব্যাপার, তো কোটার আন্দোলন নিতে শুরু করেই তো বাংলাদেশ কোট আনকোট স্বাধীন হলো, স্বাধীন বাংলাদেশ, বেশ বেশ। কিন্তু পরের দাবি ঠিকই, আরও একটি দাবি আছে গুরুত্বপূর্ণ। 2021 সালে যেসব ক্রাফট ইঞ্জিনিয়ারকে নিয়োগ করা হয়েছিল তাদেরকে ছাঁটাই করতে হবে। কি মিল পাচ্ছেন তো? তাহলে এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার বনাম ক্রাফট ইঞ্জিনিয়ারের ডিভাইড অ্যান্ড রুলের খেলা। এখানে যেমন ট্রেন্ড নন ট্রেন্ড, শিক্ষক অশিক্ষক, টেন্টেড আনটেন্টেড, ওখানে সেরকম ক্রাফট ইঞ্জিনিয়ার বনাম জুনিয়র ইঞ্জিনিয়ার। না হলে কেউ, এটা যদি ম্যানেজড সংগঠন না হতো, যদি তাহলে কোনো সুস্থ সংগঠনের নেতা দাবি করতে পারে যে 2021 সালে নিয়োগ হওয়া ক্রাফট ইঞ্জিনিয়ারদের ছাঁটাই করতে হবে, নিয়োগ বাতিল করতে হবে? এত বছর পরে মানবিকতা, ওই যে লড়িয়ে দাও, লড়িয়ে দিয়ে নেতাদের পকেটে গুঁজে দাও, তাদের সুযোগ সুবিধে দাও। আমাদের এখানেও একজন এসএসসি ছাত্র নেতা, সে ওরকম করে বলেছিল যে কি অযোগ্যদের, ওই অমুকদের কেন বেতন ফেরত দেওয়া হচ্ছে না, বা তাদের কেন অমুক দেওয়া হবে, কেন তাদের ছাঁটাই করা, আরে বাবা তাদের কেন টাইমের লেটার দেওয়া হচ্ছে না, অর্থাৎ চাপ দেওয়া। আরে বাবা ওটা সরকার বুঝবে, তোমার ব্যাপার কি? তুমি তোমার দাবিটা তোমার যে গোষ্ঠী তার জন্য দাবি করো, অন্য গোষ্ঠী তার বিরুদ্ধে তুমি কেন কথা বলছো? ব্যাপারটা একই না? এখানেও তাই, খেলাটা দেখুন একই। ওই জন্য বললাম এগুলো হাইজ্যাক্ট হওয়া সংগঠন, কিভাবে বুঝবেন? এদেরকে দিয়ে কাজ গোছানো হচ্ছে, সবাই মিলে কাজ গোছাচ্ছে। তো এরাও বলতে পারত যে ঠিক আছে কোটা, ক্রাফট ইঞ্জিনিয়ারদের কোটা বাতিল হোক, ইকুয়ালিটি গ্রাউন্ডে সবার রিক্রুটমেন্ট হোক, বলতেই পারত। তা হলো না। কি নিয়োগ বাতিল করতে হবে, নাকি সেখানে অসঙ্গতি হয়েছে, নিয়োগে নাকি ঠিকঠাক নিয়োগ হয়নি, ইত্যাদি ইত্যাদি। ঠিক এখানেও দেখবেন একই রকম, ওই নিয়োগে অসঙ্গতি, বিকাশবাবু বাতিল করে দিলেন প্যানেল, উনি সওয়াল করলেন, খেলাটা একই রকম না? ওখানেও দেখবেন একই খেলা শুরু হয়েছে। অর্থাৎ এইভাবে ওরা সরকারের খরচ কমাচ্ছে, বার্ডেন কমাচ্ছে, পদ বিলুপ্ত করছে। আর পলিটেকনিকের যেসব পড়ানো হয় আপনারা জানেন, সেগুলো নতুন বিশ্ব ব্যবস্থার 99%ই আর দরকার পড়বে না, বাতিল হয়ে গেছে, আর কাজে লাগবে না। এআই এসে গেছে, রোবোটিক্স এসে গেছে, কত রকমের সিস্টেম এসে গেছে। তাই পলিটেকনিকের সেই পুরনো ব্যাপারগুলো আর কাজে লাগবে না। তাই কায়দা করে পলিটেকনিককে তুলে দাও, শাটডাউন করো। সব আমাদের দেশেও এক এক করে হবে, ধাপে ধাপে হবে। আমরা একটা শুরু করেছি, একটা রাজ্যে বেশি করে হচ্ছে, অন্য রাজ্যে অল্প স্বল্প হচ্ছে, সব হবে। তাই শাটডাউন অনির্দিষ্টকালের জন্য। কি বুঝলেন? আমি বারবার বলেছি, এটাই হলো নতুন বিশ্ব ব্যবস্থা, এটাই হলো খেলা, এটাই হলো রিসেট। তাই যুদ্ধ চলছে, যুদ্ধে প্রাণ যায় মানুষের, যেমন ভোগে যাচ্ছে, আহত হয় মানুষ, যেমন অসুস্থ হচ্ছে, তেমন অনেক মানুষ রুটি রুজি হারায় যুদ্ধে। হয়তো হারায়, তো চাকরি বাকরি থাকে, বোমা পড়ে গেল দোকানে, কোথায় গেল? দোকানদারি থাকবে? থাকে না। রুটি রুজি যুদ্ধে হারায়, সংকট তৈরি হয়। এক্ষেত্রেও এটা যুদ্ধ, রিসেটের যুদ্ধ। তাই এখানেও ওই ঘটনাগুলো ঘটবে, বিভিন্ন মাত্রায় বিভিন্ন জায়গায় ঘটবে। তাই মানসিক শক্তি রাখুন, সামনে অনেক বড় লড়াই। অনেকেই এটা আগে খেয়াল করেননি, বুঝতে পারেননি, তাই ঐক্য ছিল না। সবাই স্টে হোম স্টে সেভ করেছিলেন, বুঝতে পারেননি, আমাদের গালিগালাজ করেছিলেন। এবার তাঁরা বুঝতে পারছেন। তাই এখন একটাই বলবো, মনে জোর রাখুন, শক্তি রাখুন, ঐক্যবদ্ধ হয়ে ভাবুন, একে অপরের পাশে থাকুন। একই পেশার লোকজনকে বা অন্য পেশার লোকজনকে গালাগাল দেবেন না,
খিস্তি মারবেন না, উপহাস করবেন না, উপরে থেকে নিচের মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না। আগে অনেকেই করেছেন, কারণ নিচে আপনি নিজেই কখন নিচে পড়ে যাবেন, ভেতরে কী ব্যবস্থা হচ্ছে আপনি নিজেই জানেন না। জানেন কি? আজ এই পর্যন্তই। শুভরাত্রি।